গালিব বাড়ি ফিরে এসে রুমের দরজা লাগিয়ে দিয়েছে আর দরজা খুলেনি। নিলয় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খাবার নিয়ে যায়, কিন্তু গালিব কিছুই খায় না। সারাদিন বসে কান্না করে, তোবার সাথে কাটানো কথাগুলো মনে করে হাসে, আবার একটু পরে কান্না করা শুরু করে দেয়। জিসান চুপ হয়ে গেছে, ছোট বোনের মৃত্যু সে সহ্য করতে পারেনি। অনি জিসানের কাছে আসলে জিসান অনিকে জড়িয়ে ধরে কান্না করে। জিসান, কি অপরাধ ছিল আমার নিষ্পাপ বোনটার, কেন আমার বোনটা এভাবে চলে গেল? অনি, কান্না করবেন না। আল্লাহ নাকি তার প্রিয় বান্দাকে নিয়ে যায়। বাড়ির সবার অবস্থা খারাপ। তুবা চলে যাওয়ায় বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছে। এক সপ্তাহ কেটে গেল, গালিব নিজেকে ঘর বন্দি করে রেখেছে। একা একা নিজে নিজে কথা বলে, ঘুমায় না ঠিক মতো, ডক্টর এসে ঘুমের ইঞ্জেকশন নিয়ে ঘুমায় রাখে। সকালবেলা রাজের ফোন বেজে ওঠে। গালিব একবার চোখ তুলে তাকিয়ে দেখে রাজ ফোন দিয়েছে। গালিব এর হাতে শক্তি নেই, তবুও কোনো রকম ফোন রিসিভ করল। গালিব, হুম বল। রাজ, আজ আকাশদের কোর্টে তোলা হবে। তোর কাছে যা যা এভিডেন্স আছে সেগুলো লাগবে। গালিব, তুই ওদের নিয়ে আয়, আমি ঠিক টাইমে সব কিছু নিয়ে আসব। রাজ, ওকে, আমি ওদের নিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব ওদের যেন ফাঁসি দেয়া হয়। গালিব ফোন কেটে দিল। গালিব উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। গালিবকে নিচে আসতে দেখে সবাই অবাক। তৌহিদ খান কাউকে বাড়ি যেতে দেয়নি, কারণ গালিব কখন কি করে বসে তার ঠিক নেই, এই ভয় সবাই একসাথে আছে। তৌহিদ খান, আবরার কোথাও যাবে বাবা? গালিব ঠান্ডা গলায় উড় দিল। গালিব, কোর্টে যাব বাবা, আর রায় আছে। তৌহিদ খান, ওদের যেন কঠিনতম শাস্তি হয়। গালিব আর কিছু না বলে চলে গেল। জিসান পিছু পিছু গেল। গালিব, কোথায় যাচ্ছ তুমি? জিসান, তুমি ড্রাইভ করতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। গালিব, রাইড করবে আমার সাথে জিসান? জিসান, এই সময়ে এইগুলো ঠিক হবে না ভাইয়া। তোমার কিছু হয়ে গেলে আমার সবার কি হবে? গালিব, কিচ্ছু হবে না আমার। দেখছো না তোমার বোনকে হারিয়ে ফেলার পরেও কি সুন্দর জীবিত আছে আমি। জিসান গালিবের কাছ থেকে চাবি নিয়ে বাইক স্টার্ট দিল। গালিব পিছনে বসে ছোট বাচ্চার মতো জিসানের পিঠে মাথা ঠেকিয়ে চুপ করে আছে। জিসান কোর্টে চলে গেল। গালিবকে ডেকে বলল, ভাইয়া এসে গেছি আমরা। গালিব নেমে যাচ্ছিল। জিসান পিছন থেকে ডাক দিল, জিসান ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল। গালিব ঘুরে দাঁড়িয়ে পকেট হাত ঢুকিয়ে বলল, চোখের ইশারায় বলতে। জিসান, ভাইয়া, আমি চাই তাদের মৃত্যুদণ্ড হোক। গালিব, তুমি জানো বাংলাদেশের আইনে কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়? জিসান। গালিব, তুমি ভিতরে আসো। জিসান, আমি যাব না ভাইয়া, ওদের দেখলে রাগ কন্ট্রোল করতে পারবো না। গালিব ভিতরে চলে গেল। রাজ এর সাথে দেখা হলো। গালিব দেখে আকাশ ও তার মা সবাই সুন্দর পরিপাটি হয়ে আছে। গালিব, এরা কি শ্বশুর বাড়িতে এসেছে এত সেজেগুজে? রাজ, উপর থেকে অর্ডার, তাদের গায়ে হাত তোলা যাবে না, তাই ওদের স্পেশাল ভাবে রাখা হয়েছিল। তুই চিন্তা করিস না, সব প্রমাণ দেখালে ওদের আর কোনো পাওয়ার কাজে লাগবে না। গালিব চেয়ারে গিয়ে বসল। আকাশ গালিবকে দেখে একটা ভিলেনি হাসি দিল, মনে হচ্ছে সে কঠিন কিছু জয় করে নিয়েছে গালিবের চেহারার এই অবস্থা দেখে। 12টার দিকে কোর্টের কাজ শুরু হলো। প্রথমে উকিল ছোট ছোট অপরাধগুলো চলে ধরছে। বিপক্ষ দলে উকিল সাথে সাথেই সব ভুল প্রমাণ করে দিচ্ছে। এবার গালিবের পালা আসলো। গালিবকে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করা শুরু করলো। গালিব কিছুক্ষণ চুপ থেকে আকাশদের পাশে চাইল। উকিল, আপনি যে কারণে আমার মোকেলমি আকাশের নামে মামলা করেছে, তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? গালিব, না নেই। মি আকাশ সম্পূর্ণ নির্দোষ। গালিবের এর সব কথা শুনে আকাশ ও তার দলকে আদালত মুক্তি দিয়ে দিল। গালিব দাঁড়িয়ে আছে। আকাশ গালিবের কাছে আসলো। আকাশ, বউকে হারিয়ে বেচারা কষ্টের পাগল হয়ে গিয়েছে, মাথা ঠিক কাজ করছে না। এই কাজটা আগে করলে আজ তোর বউ তোর কাছে থাকতো, বুঝেছিস, কিন্তু একটু দেরিতে বুঝেছি। গালিব কিছুই বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আকাশ আচমা তাদের টিম সিঁড়ি দিয়ে যাচ্ছিল, শেষ সিঁড়িতে যাওয়ার সাথে সাথে একটা গাড়ি থেকে শক্ত বলিষ্ঠ 12 লোক নেমে এসে আকাশদের সেকেন্ডের মধ্যে গাড়িতে ঢুকিয়ে নিয়ে চলে গেল। একটা শুনশান পুরান জঙ্গল বাড়িতে আকাশদের বেঁধে রেখেছে। গালিব সেখানে আসলো। আকাশ গালিবের দেখে বলল, এটা কোন ধরনের রসিকতা? গালিব আকাশের কাছে এসে বলল, তুই কি ভেবেছিলি তুই মুক্তি পেয়ে গেছিস? সত্যি বলতে তোদের শাস্তি ওই সরকার দ্বারা হবে না, এতে করে আমার তুবাও কষ্ট পাবে।
আমি চাই তোদের একটু স্পেশাল ভাবে মারতে, তাই তো তোদের মুক্তি দিয়ে নিয়ে আসলাম। গালিব অভিকে ডাক দিল। অভি, জি ভাইয়া। গালিব, আমি যা যা বলেছিলাম সব কিছু নিয়ে এসেছো? অভি, জি ভাই, যাদের যাদের আনতে বলেছেন সবাই এসেছে। গালিব, গুড। এখন তুমি এখান থেকে চলে যাও বাসায় গিয়ে তারপরে ফোন অন করবে। অভি, ভাইয়া আমি আপনার সাথে থাকি। গালিব, এখানে পুলিশ কেস হবে, তুমি আমার সাথে ফেঁসে যাবে, আমি সেটা চাই না। তুমি আমার বাবার আমার পরিবারের খেয়াল রাখবে, আর সব সময় আমার বোনটাকে ভালোবাসবে, চোখের আড়াল করবে না। আর এই দুইটা চিঠি জিসান আর নিলয়কে দিয়ে দিবে। অভি চলে গেল। গালিব এবার আকাশের দিকে তাকিয়ে বলল, গালিব, কি রে সৎ মায়ের অসৎ ছেলে, তাহলে গেম স্টার্ট করি। গালিব বডিগার্ডদের কাউকে নিয়ে আসতে বলল। একজন সাপুড়ে নিয়ে এলো। গালিব আছমা খানের কাছে এসে বলল, এই হাত দিয়ে আমার কলিজার চুল ধরেছিলি তাই না? সাপুড়ে এই হাতে যেন এক ফোঁটাও রক্ত যেন না থাকে, আর এত সহজে যেন না মরে। সাপুড়ে একটা সাপ বের করে সেই শার্ট দিয়ে বারবার ছোপড় দিচ্ছে। আছমা চিৎকার দিচ্ছে। গালিব, আমার তোবাও ঠিক এভাবে কষ্ট পেয়েছে তোদের থেকেও বেশি, তাহলে এটা একটু কম হয়ে গেল না? গালিব বডিগার্ডকে বলল একটা বালতি নিয়ে আসতে, আর সেখানে 2 বোতল অ্যাসিড ঢেলে দিল। গালিব, এই দাঁতটা এবার পবিত্র হবে। গালিব হাতটা নিয়ে বালতিতে ডুবিয়ে দিল। আছমা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। গালিব আছমাকে ছেড়ে দিল কিছুক্ষণের জন্য। এবার আসলো আকাশের সেই বন্ধুর কাছে যে তোবার হাত ধরেছিল। গালিব, তুমি তো আমার কলিজায় হাত দিয়েছিলে, তোমার হাত তো আরো বেশি অপবিত্র, দাঁড়াও তোমার হাত পবিত্র করছি। গালিব একটা ব্লেড দিয়ে ওই ছেলের হাতগুলো পোঁছো দিচ্ছি, ওই ছেলে যেন চিল্লাতে না পারে তাই মুখে কাপড় দিয়ে রেখেছে। এবার কাটা জায়গাগুলোতে লবণ লাগিয়ে দিচ্ছি। গালিব, এটা হচ্ছে আমার বউয়ের দিকে তোর হাতের নজর লাগার জন্য। তারপরে গালিব ওই অ্যাসিডের বালতিতে হাত ঢুকিয়ে দিল। গালিব, এটা হচ্ছে আমার বউকে ধরার জন্য। এবার এই হাত পবিত্র হয়েছে। গালিবের এই রূপ দেখে আকাশের আত্মা কেঁপে উঠছে। এই ছেলের বউ মারাতে এত পাগল হয়েছে, না জানি কোনো মাফিয়া হয়ে আর কি করত। গালিব এবার ধীর পায়ে এগিয়ে আসে আকাশের দিকে। গালিব, তোকে আমি কি শাস্তি দিব ঠিক ভেবে পাচ্ছি না। আচ্ছা তুই একটা কথা বল, আমার কলিজার ঠোঁট কেটে গেছিল কি করে? আকাশ বড় করে লোক গিলছে। গালিব বাকি সবার উদ্দেশ্য করে বলল, যে সত্যি কথা বলবে তার শাস্তি কম হবে। গ্রুপের একজন বলল, আমি বলতে চাই। গালিব পিছনে পিছিয়ে এসে বলল, তাহলে শুরু করো বাচ্চা। স্যার, আপনার বউকে বাজে ভাবে টার্চ করছিল, তাই আপনার বউ গালি দিয়ে বলেছিল। আমার গালিব যদি জানতে পারে না তুই আমার সাথে এমন করেছিস, তাহলে তোর এত এত টুকরো করবে তুই ভাবতেও পারবি না। তাই স্যার আপনার বউকে কষে চড় মারছিল আপনার বউকে। গালিব আকাশের দিকে তাকিয়ে বলছে। গালিব, তোকে বলেছিলাম না যে আমার কলিজায় হাত দিবি না, তবুও তুই সেই ভুল কাজটা করেছিস। প্রথমত তোর চোখ দুটো আমার বউয়ের দিকে নজর দিয়েছে, তাই এটার আগে ব্যবস্থা করি। গালিব দুইটা বড় দেখে সুই বডিগার্ডদের গরম করে আনতে বলল। আকাশ, ভাই দেখ, আমরা একটা ডিলে আসি, তোর যা লাগবে আমি সব দিতে রাজি আছি, কিন্তু আমাকে ছেড়েছে। গালিব আকাশের কাছে এসে বলল। গালিব, ওকে, তাহলে তুই আমার তুবাকে এনে দে। বিশ্বাস কর আমি তোর কোনো ক্ষতি করব না। আমার তুবাকে ফিরে দে, আমি আমার সব কিছু তোকে দিয়ে দিব। আকাশ, এটা তো সম্ভব নয়। যে মরে গেছে তাকে কি করে ফেরত নিয়ে আসব? আর আমি ইচ্ছে করে তাকে মারতে চাইনি, বিশ্বাস কর। গালিব, তাহলে চুপ থাকার একটা কথা না, স্পেশাল ট্রিটমেন্টের জন্য প্রস্তুত হ। আগে তোর মুখটা বেঁধে দেই, তোর এই চিল্লানি আমার ভালো লাগবে না। গালিব গরম সুই দুইটা আকাশের চোখের মাঝখানে ঢুকিয়ে দিল। আকাশ চিৎকার করলেও সেটা মুখ বাঁধা থাকার কারণে শোনা গেল না। গালিব বলল, চোখ তো পবিত্র হয়ে গেল, এবার যে হাতগুলো দিয়ে আমার কলিজায় বিচরণ করেছিস সেগুলোর পালা। একটা নাইফ দিয়ে 2 হাতের আঙুলগুলো একটা একটা করে কাটল। আকাশ অজ্ঞান হয়ে গেছে। গালিব ডক্টরকে বলল জ্ঞান ফিরাতে। গালিব চলে গেল আছমা খানের কাছে। গালিব, তুই মেয়ে বলে তোকে স্পর্শ করছি না, কিন্তু ভুলে যাস তুইও এই পাপির ভাগিদার। গালিব একটা বক্স নিয়ে আসতে বলল বডিগার্ডদের, সেখানে আছমাকে শুয়ে দিয়ে তার মধ্যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়ে বক্সে তালা মেরে দিল। আকাশের হুঁশ এসেছে, কিন্তু কি করে তার মাকে বাঁচাবে যেখানে যে নিজেই মরণের খুব কাছে চলে এসেছে। গালিব এসে বলল, ঘুম কেমন হলো সৎ মায়ের অসৎ ছেলে? আকাশ, ভাই প্লিজ আমাকে ছেড়ে দে।
গালিব কষে কষে 5টা থাপাড় মারল একটা গালে বারবার, যার কারণে ঠোঁট ফেটে রক্ত পড়ছে। গালিব, তোকে এভাবে মেরে আমার ঠিক জমছে না। বডিগার্ডদের বলল ওর হাতের বাঁধন খুলে দিতে, বডিগার্ড তাই করল। আকাশ দৌড়ে এসে গালিবের পা জড়িয়ে ধরল। গালিব, তোর বাঁচার একটা রাস্তা, তুই আমাকে মেরে ফেল, তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি। আকাশের তো হাত কাটা, সে তো কিছুই করতে পারবে না, তাই এবার সে নিজে থেকে মরণ ভিক্ষা চাইল। গালিব, এত সহজ মৃত তো তোকে আমি দিব না। গালিব আকাশের বাকি সবগুলো সদস্যকে গুলি করে মারল, একজনকে ছেড়ে, যে গালিবকে সত্যি কথাটা বলেছিল। আজমা সাপের কামড়ে মারা গেছে। বাকি সেই ছেলেটা যে তোবার হাত ধরেছিল তাকে গালিব তাকে ইলেকট্রনিক্স শক দিয়ে মারল। এবার শুধু বেঁচে আছে একা আকাশ। গালিব আকাশের কাছে এসে বলল, তুই কিভাবে মরলে খুশি হবি বল। এখানে তো কোথাও পাহাড় নেই যে তোকে আমি পাহাড় থেকে মেরে দিব, কিন্তু কিভাবে মারব সেটাও ভেবে পাচ্ছি না। কোথা থেকে যেন এক ঝাঁক পুলিশ চলে আসলো, সবার হাতে বন্দুক তাক করা। এ এস আই মি আবরার খান আইন নিজের হাতে তুলে নিবেন না প্লিজ, আমাদের কাজ আমাদের করতে দিন। গালিব, আপনারা কোন কাম করেন তা দেখা আমার শেষ, তাই আমার কাজে বাধা দিতে আসবেন না। আকাশ এবার জোরে জোরে হেসে উঠল। এবার তুই কোথায় যাবি? এখন তো আমাদের কিডন্যাপ করার দায়ে তুই নিজেই জেলে পচে মরবি। গালিব, জানিস তো আমার কোনো আফসোস নেই। আমি যদি মরেও যাই তবুও আমি খুশি, কিন্তু আমি মরার আগে তোকে আমি মেরে দিব। এ এস আই আবরার খান, আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আমি ক্রস ফায়ার করতে বাধ্য হবে, প্লিজ আমাদের কথা শুনুন। গালিব, আপনাদের হাতে তুলে দেওয়ার থেকে এদের আমি নিজে শেষ করে দেওয়াটা বেশি ভালো মনে করি। গালিব একটা ধারালো ছুরি নিয়ে আকাশের গলা বরাবর একটা পোঁছো দিল। আকাশের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। এ এস আই নিজে গুলি চালালো। গালিব মেটিতে পড়ে গেল। যাওয়ার সময় বলল, সুইটহার্ট, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিচ্ছি, এখন আমি আসছি তোমার কাছে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এই এক সপ্তাহ অনেকবার তোমার কাছে যেতে চেয়েছি, কিন্তু যেতে পারিনি, কারণ তোমার মৃত্যুর প্রতিশোধ নেয়ার ছিল। গালিব আর কিছু বলতে পারল না। পুলিশ সব কয়টা ডেড বডি গাড়িতে উঠে দিল। গালিবের বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেয়া হলো, কিন্তু তৌহিদ খানকে কিছুই জানানো হয়নি, কারণ তিনি হার্টের রোগী। নিলয়ে অনি জিসান লাশ শনাক্ত করার জন্য থানায় যাচ্ছে। 1 বছর পর। গালিব এখন সারাটা সময় ধরে বিজনেস নিয়ে থাকে। যদি কখনো বাড়ি যাওয়ার ইচ্ছা হয় তাহলে বাড়ি যায়, আর না হলে অফিসেই থাকে। নিলয় আর নীলায় 2টা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। জিসান তোবা মারা যাওয়ার পরে চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু সে আর শহরে থাকে না। মিসেস ফাতেমা ও অনিকে নিয়ে গ্রামে চলে গেছে। অভিকে গালিব একটা ভালো পজিশন দিয়েছে। তৌহিদ খান এখন পুরোপুরি সুস্থ। সেও রেগুলার অফিসে যান এখন। গালিব এতটাই বিজনেসে ফোকাস দিয়েছে যে কোম্পানি টপ র্যাঙ্কিংয়ে চলে এসেছে। সব কিছু নিয়ে গালিব খুশি মনেই আছে, যেটা ভিতরে সবাইকে দেখায়, কিন্তু মনে কষ্ট জমাট বেঁধে আছে যেটা কেউ জানে না। গালিব তোবার নামে একটা স্কুল করেছে, একটা হসপিটাল করেছে। গরিব দুঃখী মানুষের যেন কষ্ট না হয়। গালিব মাসে একদিন করে বৃদ্ধাশ্রম যায়, তাদের সব কিছু নিয়ে যায়, সাথে করে সারাদিন সেই অসহায় লোকগুলোর সাথে আড্ডা দেয়। আর কেসের তারিখে হাজিরা দিয়ে আসে। সেদিনের গুলিতে গালিব মারা যায়নি, তোবার স্বপ্ন বাঁচিয়ে দিয়েছে। 1 মাস জেলে থাকার পরে তৌহিদ খান দেশের নামকরা উকিল দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়েছিল। আজ গালিব বেঁচে আছে শুধু তোবার জন্য। শুনে তোবা বলেছে সে গালিবের চোখ দিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে চায়। তোবা সারা জীবন গালিবের জন্য অপেক্ষা করবে। তোবা বলেছে গালিব কান্না করলে তোবার অনেক কষ্ট হয়, গালিব যেন না কান্না করে। সেদিনের পর থেকে গালিব কান্না করেনি। আজ 1 বছর হয়ে গেল। গালিবের কোম্পানি ভালো একটা জায়গায় এসেছে। অফিসের অনেক মেয়ে গালিবকে লাইন মারার ট্রাই করে, যার কারণে গালিব যে অফিসে আছে সেখানে কোনো মেয়ে স্টাফ রাখেনি। আজ কোম্পানির সবাই মিলে পিকনিকে যাচ্ছে। গালিবকে অনেক জোর করেছে, কিন্তু গালিব রাজি হয়নি। পরে অভি অনেক রিকোয়েস্ট করে গালিবকে রাজি করিয়েছে। আজ সবাই সিলেটের উদ্দেশ্য বের হয়েছে। গালিব নিজের মতো করে আইপ্যাড নিয়ে কাজ করছে। বাস সুনামগঞ্জে এসে থামে। গালিব ফ্রেশ বাতাস নেয়ার জন্য একটু বাস থেকে নেমে সামনের একটা দোকানে যায়। গালিব একটা চিপস কিনে, দোকানটা অনেক ছোট, বেচা বিক্রি তেমন হয় না। বৃদ্ধ লোক, বাবা তুমি যদি এর একটা চিপস নিতে তাহলে আমার জন্য উপকার হতো। আসলে আমার কাছে 80 টাকা আছে খুচরো, তাই বলছিলাম।
গালিব বৃদ্ধ লোকটাকে দেখে বলল, গালিব চাচা আপনার দোকানে কতগুলো চিপস আছে? বৃদ্ধ লোক, বাবা আমার এখানে আছে 20 প্যাকেট আর বাকি প্যাকেটগুলো বাড়িতে আছে। গালিব, আপনার বাড়ি কত দূরে? বৃদ্ধ লোক, 5 মিনিট লাগবে বাবা। গালিব, চাচা আপনি তাহলে একটু কষ্ট করে যান, আমি সাথে একজন পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে, সে নিয়ে আসবে, আমি চিপস কিনে নিব। বৃদ্ধ লোক, বাবা কাউকে লাগবে না, আমি নিয়ে আসছি, তুমি একটু আমার দোকানে খেয়াল রেখো। গালিব 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে বৃদ্ধ লোকের জন্য। ম্যানেজার, স্যার আমরা তো সাথে করে সব খাবার নিয়ে এসেছি, আর তাছাড়া এগুলো ভালো না ভেজাল কিভাবে বুঝবেন? গালিব, তোমাকে এই সব ভাবতে হবে না। আমার 5,000 টাকা দিয়ে একটা মানুষের কতটা উপকার হবে তুমি জানো। একটু পরে গালিব দেখল বৃদ্ধ লোকটা একজন 19-20 বছর বয়সী মেয়েকে নিয়ে আসছে। কিন্তু গালিবের এই হাঁটার স্টাইল অনেক পরিচিত। বৃদ্ধ লোক আর মেয়ে যত এগিয়ে আসছে গালিবের হার্টবিট ততই বেড়ে যাচ্ছে। বৃদ্ধ লোক, বাবা এই আমার কাছে 60 প্যাকেট চিপস ছিল, আমি সবগুলো নিয়ে আসছি। গালিবের আচমকা মেয়েটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, গালিব সুইটহার্ট তুমি বেঁচে আছো? আমার সুইটহার্ট তুমি ঠিক আছো? বৃদ্ধর মেয়ে, ছাড়ুন আমাকে, কে আপনি এভাবে ধরেছে? বাবা বাবা বাঁচাও আমাকে। গালিব, আমি জানি তুমি আমার উপরে রাগ করেছ, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি বুঝতে পারিনি তুমি বেঁচে আছো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বৃদ্ধ লোকের মেয়ে গালিবকে ধাক্কা দিয়ে দূরে থেকে দেয়। বৃদ্ধার মেয়ে, কি গায়ে পড়া ছেলেরে বাবা, দেখে তো ভদ্রলোক মনে হয়, কিন্তু স্বভাব এমন কেন? বৃদ্ধ লোকটার মেয়ে বৃদ্ধ লোকটাকে দেখে বলল। বৃদ্ধ লোকের মেয়ে, বাবা আমি তাহলে বাড়ি যাচ্ছি, তুমি বাজার থেকে চাল আর আলু নিয়ে এসো, বাড়িতে খাবার মতো কিছুই নেই। বৃদ্ধ লোক, আচ্ছা রে মা, আমি আজ সব নিয়ে আসব। মেয়েটি চলে গেল। গালিব, চাচা সত্যি করে বলুন এই মেয়েকে আপনি কোথায় পেয়েছে? বৃদ্ধ লোক, সেটা জেনে তুমি কি করবে বাবা? আমরা গরিব মানুষ, তুমি এমন কিছু করো না যাতে আমাদের সমাজ থেকে বের করে দেয়। গালিব নিজের ফোন বের করে তোবার ছবি দেখালো, সাথে গালিবের একসাথে কাপল ছবি। গালিব, চাচা এবার বলুন আপনি এই মেয়েকে কিভাবে পেয়েছেন? বৃদ্ধ লোক বলা শুরু করল, 1 বছর আগে ঈদের দিন আত্মীয়র বাড়ি থেকে আসছিলাম, পাহাড়ের উঠতে কষ্ট হয় বলে তাড়াতাড়ি বের হয়েছিলাম, চাও রাত হয়ে গেছিল। তোমার চাচি আর আমি ছিলাম অন্ধকারে, ঠিকমত কিছু দেখা যাচ্ছিল, হঠাৎ একটা বড় কিছুর সাথে ধাক্কা খেলাম। ভালো করে লাইটের আলোয় বোঝার চেষ্টা করলাম, দেখলাম একটা মেয়ে রক্তাক্ত অবস্থা পড়ে আছে। অনেক পাহাড়ি রাস্তায় রাতের বেলা লোকজনের যাতায়াত কম থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা গাড়ি আসতে দেখলাম, সে আমাদের সাহায্য করছিল। আমরা মেয়েটাকে আমাদের বাড়ি নিয়ে আসি। আমাদের আর্থিক অবস্থা ভালো না বাবা, যে মেয়েটাকে হাসপাতালে দিয়ে যাব, আর আমাদের এখান থেকে হাসপাতাল অনেক দূরে ছিল, তাই বাড়ি নিয়ে আসছিলাম। আমাদের পাড়ার গ্রাম ডাক্তারকে নিয়ে এসে দেখাই। ডাক্তার বলে বেঁচে আছে, কিন্তু অনেক গুরুতর আঘাত পেয়েছে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিল, সেগুলো খাওয়াচ্ছিলাম তোমার চাচির যত্নে। 1 সপ্তাহ পরে হঠাৎ একটা নাম ধরে চিল্লায় উঠে। আমরা দৌড়ে গেলে মেয়েটা নিজেকে চিনতে পারে না, কোনো পরিচয় বলতেও পারে না। আমরা আবার ডাক্তারকে ডেকে আনি। ডাক্তার দেখে বলে মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়েছে মেয়েটি। আমাদের অভাবের সংসার ছিল, কষ্ট ছিল, কিন্তু মেয়েটাকে পেয়ে আমরা খুশি ছিলাম, কারণ আমাদের কোনো সন্তান ছিল না। আমরা রেখে দিলাম আমাদের কাছে মেয়েটাকে, কিন্তু মেয়েটা মাঝে মাঝে একটা নাম ধরে চিল্লায় উঠত, কিন্তু নামটার বেশি আর কিছুই বলতে পারত না। গালিব বলে উঠল, গালিব, মেয়েটা কি গালিব বলে ডাকত? বৃদ্ধ লোক, হ্যাঁ হ্যাঁ এই নামে ডাকতো বারবার। জিজ্ঞেস করলে বলতো এই নামের লোকটা তাকে ডাকে, খুব করে ডাকে। গালিব বৃদ্ধ লোকটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। গালিব, চাচা আপনি আমার কলিজাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। বৃদ্ধ লোক, বাবা তুমি কি সেই গালিব? এই মায়াটা তোমার কি হয়? গালিব কান্না করতে করতে বলল, গালিব, এই মেয়ে আমার সব কিছু চাচা, আমার বেঁচে থাকার কারণ। গালিব ফোন বের করে আগে মিসেস ফাতেমাকে ফোন দিল। মিসেস ফাতেমা, হ্যাঁ বাবা বলো। তুমি সিলেট পৌঁছে গেছো? গালিব, আম্মু আমি আপনার মেয়েকে ফিরে পেয়েছি। মিসেস ফাতেমা ধপ করে মাটিতে বসে পড়ে। অনি দৌড়ে এসে দেখে মিসেস ফাতেমা কান্না করছে। অনি তাড়াহুড়ো করে ফোন চেক করে দেখে গালিব লাইনে। অনি ভয় পেয়ে যায়। অনি, হ্যালো ভায়া। গালিব, অনি আমি আমার লিটিল বার্ডকে খুঁজে পেয়েছি, ও বেঁচে আছে।
অনি ও কান্না করে দেয়। গালিব, তুই সবাইকে জানিয়ে দে আর যত তাড়াতাড়ি সম্ভব তোরা সবাই চলে আয়। তুবার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, আমাকে ও চিনতে পারছে না। অনি, আচ্ছা ভাইয়া তুমি চিন্তা করিও না, আমি সবাইকে নিয়ে যাচ্ছি। গালিব ফোন কেটে দিয়ে বৃদ্ধ লোকটাকে বলল, গালিব চাচা আপনি কি চান আমার কাছে বলুন, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিব। আপনি আমার তোবাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। বৃদ্ধ লোক, বাবা আমার কিছু লাগবে না, আমার মেয়েটা তার পরিচয় ফিরে পেয়েছে এতে আমি খুশি। আর আগে তো আমরা ঠিক মতো 2 বেলা খেতে পারতাম না, কিন্তু আল্লাহ কি নিয়ামত জানো তো, আমার মেয়ে পেয়ে আল্লাহ আমার রিজিকও বাড়িয়ে দিয়েছে। এই যে চিপসগুলো দেখছো এগুলো আমার বউ বানাতো বাড়িতে, ঠিক মতো খেতে না পেয়ে এইগুলো খেয়ে দিন পার করেছি। তখন ওই মেয়ে আমাকে বুদ্ধি করে এখানে একটা দোকান দিয়ে বসিয়ে দেয়। প্রথম অবস্থায় একটা চেয়ার আর টেবিল ছিল, আস্তে আস্তে এই দোকান করে এতটুকু করেছি। কয়দিন হইল মেয়েটার মাথা ব্যথাটা বেড়ে গেছে, তাই কালকে মেয়েটারে নিয়ে সুনামগঞ্জ গেছিলাম ডাক্তার দেখাইতে। ডাক্তার রে অনেকগুলা রিপোর্ট করতে দিছে, মায়া তো সব জানে, আমারে নিয়ে চলে আসো। ডাক্তার ভিজিট নিল কিন্তু কোনো ঔষধ দেয় নাই। আর আমার টাকা কয়টাও শেষ, তাই তোমারে ভাঙতি দিতে পারিনি। তুমি মায়াডারে নিয়া ভালো ডাক্তার দেখায়ো বাবা, আমারে মাফ কইরা দিও, আমি মায়াডারে ভালো কিছুই দিতে পারি নাই। গালিব, চাচা আজ থেকে আর আপনার কোনো অভাব থাকবে না, আপনি আমার জীবন ফিরিয়ে দিয়েছে আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না। গালিব ম্যানেজারকে দিয়ে অনেকগুলো বাজার সদাই করে পাঠিয়ে দিল বৃদ্ধ লোকটা বাড়িতে। কিছুক্ষণ পরে হেলিকপ্টার করে অনিরা সবাই এসেছে। গালিবকে দেখে সবাই দৌড়ে আসলো। মিসেস ফাতেমা, কোথায় আমার তোবা কোথায়? গালিব, আম্মু শান্ত হন, চলুন আমার সাথে। বৃদ্ধ লোক আগে আগে এগোতে লাগলো আর বাকিরা সবাই পিছনে পিছনে। 5 মিনিট পরে বৃদ্ধা বাড়ি চলে গেল। সবাই দেখছে একটা 19-20 বছর বয়সী মেয়ে একটা পুরাতন থ্রিপিস পরে ওড়না কোমরে পেঁচিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। মিসেস ফাতেমা, তোবা মা। মেয়েটা কেন জানি পিছনে ঘুরে তাকালো, তারপরে আবার ঝাড়ু দিতে লাগলো। বৃদ্ধ লোক, মা মালিহা একটু এদিকে আয়। তুবা, আসছি বাবা। বৃদ্ধ লোক, মারে আজ 1 বছর পরে তুই তোর পরিবারের লোকজন পেয়ে, এরা সবাই তোর পরিবারের লোকজন। আর তুই যার নাম ধরে বারবার কান্না করে উঠতি এই সেই লোক। তুবা গালিবের দিকে তাকালো, সেই স্বপ্নে দেখা 6 ফিট 2 ইঞ্চি লম্বা লোকটা। হ্যাঁ এই সেই লোক। জি সান, বোন তুই আমাকে চিনতে পারছিস? নীলা, তুবা এই দেখ তো 2 ভাগ্নে। মিসেস ফাতেমা, মারে আমার কাছে আসবি না। তুবাকে এই ডাকটা মনে হচ্ছে চুম্বকের মতো কাছে টানছে। তুবা থাকতে না পেরে মিসেস ফাতেমাকে জড়িয়ে ধরল। তুবা কাউকে চিনতে পারছে না ঠিকই, কিন্তু মন বলছে এরা তার আপনজন। কিন্তু গালিবের থেকে সে দূরে দূরেই থাকছে। গালিব তবুও খুশি, সে তুবাকে ফিরে তো পেয়েছে। গালিব বৃদ্ধ লোকও তার বউকে বলেছে তারা খুব তাড়াতাড়ি আবার আসবে। তুবা বিদায় নিয়ে চলে গেল। সবাই খান মেনশনে। তুবা, আম্মু এটা কি আমাদের বাড়ি ছিল? মিসেস ফাতেমা, না এটা তোর শ্বশুর বাড়ি, তুই এখানে থাকতি জামাইয়ের সাথে। তুবা, আমার কি বিয়ে হয়েছিল? মিসেস ফাতেমা, হ্যাঁ রে মা তোর বিয়ে হয়েছিল। তুবা, এই লম্বু ছেলেটার সাথে? মিসেস ফাতেমা, হ্যাঁ হ্যাঁ। তুবা, কিন্তু আমার এই বিয়ের কিছুই মনে নেই, আমি আমাদের বাড়ি যাব। মিসেস ফাতেমা, মারে আমরা তো গ্রামের চলে গেছি আর তোর তো ট্রিটমেন্ট করতে হবে তাই ঢাকা থাকতে হবে। তুবা, তাহলে তুমি ভাইয়া সবাই আমার সাথে থাকবে? গালিব, আচ্ছা সবাই থাকবে তোমার সাথে, এবার তুমি তোমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা ডাক্তারের কাছে যাব। অনি ওকে রুমে নিয়ে যা। অনি গালিবের কথা মত তুবাকে নিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে তুবা দেখে মাথার সাইডে দেয়ালে অনেক বড় করে বাঁধানো একটা তুবার হাসির ছবি। অনি কাবাট থেকে একটা জামা বের করে তুবাকে ফ্রেশ হয়ে যেতে বলল। তুবা ফ্রেশ হয়ে নিতে নেমে এসেছে, কিন্তু হিজাব পরেনি কারণ তুবার আগের কিছুই মনে নেই। গালিব, তুমি রেডি তাহলে তোলো আমরা বের হই। তুবা, না আমি আপনার সাথে একা যাব না। গালিব, মানে? তুবা, আমি আম্মুর সাথে যাব। গালিব, ওকে ফাইন আম্মু চলুন আপনিও সাথে। মিসেস ফাতেমা সহ তুবা ডক্টরের কাছে গেল। ডক্টর তুবাকে দেখে অনেকগুলো টেস্ট করতে দিল। গালিব সবগুলো টেস্ট করিয়ে নিয়ে এসে ডক্টরকে বলল, ডক্টর, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ঔষধ লিখে দিচ্ছি, এগুলো ঠিকমতো খেলে 6 মাসে উনি স্মৃতিশক্তি ফিরে পাবে আশা করা যায়। আবার মিরাক্কেল হয়ে আগেও ফিরে আসতে পারে।
এটা একটু সময় লাগার কারণ উনি 1 বছর কোনো চিকিৎসা পাননি। যদি পেতেন তাহলে অনেক আগেই সুস্থ হয়ে যেতে। কিন্তু চিন্তার কারণ নেই, উনি সুস্থ হয়ে যাবেন। তুবা, ডক্টর আমাকে আবার কবে আপনার এইখানে আসতে হবে? ডক্টর বলেছে 1 মাস পরে আসতে, তাই তুবা বায়না ধরেছে যে গ্রামে চলে যাবে। গালিবও কিছুই বলেনি। তুবা জিসান মিসেস ফাতেমার সাথে গ্রামে চলে গেল, কিন্তু তুবা গালিবের সাথে তেমন কথা বলছে না। তুবা গ্রামে এসে গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। এতদিন পরে নিজের পরিবারকে ফেরত পেয়েছে, কিছু মনে না থাকলেও তার আপন জন মনে করে সব মেনে নিয়েছে। গালিব তাকে সময় দিয়েছে নিজেকে বুঝতে। এতদিন পরে তাকে ফিরে এর থেকে বেশি কিছুই প্রয়োজন নেই। এভাবে কেটে যায় 1 সপ্তাহ। আজ নীলা আর নিলয় জিসানের বাড়িতে যাচ্ছে, তাই গালিবকে ফোন দিল। গালিব, হ্যাঁ দোস্ত বল। নিলয়, তোর বউকে দেখতে যাবি? আমরা সন্ধ্যায় রওনা দিব। গালিব, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। গালিব সব কাজ গুছিয়ে নিয়ে তার বাবাকে বলল। গালিব, বাবা আমি একটু অনিদের বাড়িতে যাচ্ছি তোমার সাথে দেখা করতে। তৌহিদ খান, সে কি, তাহলে আমিও যাব, কয়েকটা দিন থেকে আসবো গ্রামীণ পরিবেশে। গালিব, আচ্ছা বাবা তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। গালিব ড্রাইভ করছে, তৌহিদ খান বসে আছে বিজনেস নিয়ে কথা বলছে। হঠাৎ গালিব দেখতে পায় একটা মহিলা পদ্মফুল বিক্রি করছে। গালিব দৌড়ে গিয়ে সবগুলো পদ্মফুল কিনে নিল, আর একটা পানির বোতলে রেখে দিল যাতে ফুলগুলো সতেজ থাকে। সাথে তুবার ফেভারিট চিপস চকলেট নিল। নিলয়কে ফোন কোথায় আছে জেনে নিল। গালিব সেই জায়গায় গেলে দেখতে পায় নওয়াজ ও নাফিস দুইজনকে নিলয় আর নীলা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। সবাই মিলে রওনা দিল জিসানের বাড়ির উদ্দেশ্য। 7 ঘন্টা গাড়ি ড্রাইভ করে সকালবেলা গালিবরা চলে গেল জিসানের বাড়িতে। অনি, জিসান, মিসেস ফাতেমা সবাই আসছে, কিন্তু গালিবের চোখ তুবাকে খুঁজছে। সবাই মিলে ভিতরে চলে গেল। গালিব মিসেস ফাতেমাকে জিজ্ঞেস করল, গালিব, আম্মু তুবা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। মিসেস ফাতেমা, ও বাড়ির পিছনে গেল একটু ঘুরতে, এখনই চলে আসবে। গালিব, আম্মু আপনি ওকে একা কেন ছেড়েছে? ওর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? গালিব আর দেরি না করে চলে গেল তুবাকে খুঁজতে। গালিব গিয়ে দেখে তুবা ধানের জমির মাঝখানে হেঁটে বেড়াচ্ছে। সকালে সেই গ্রামীণ পরিবেশের নতুন সূর্যের আলোয় তুবাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। গালিব সেই দৃশ্য দেখছে, কিছুক্ষণ পরে ডাক দিল, গালিব, সুইটহার্ট। তুবা গালিবের ডাকের পিছনে ঘুরে তাকিয়ে দেখল গালিব এসেছে, তাই চলে আসলো। তুবা, আসসালামু আলাইকুম। গালিব, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? তুবা, জি ভালো আছি। আপনি? গালিব, তোমাকে ছেড়ে কিভাবে ভালো থাকি বলো। তুবার সহজ স্বীকারোক্তি। তুবা, এতদিন যেভাবে ভালো ছিলেন সেইভাবে। গালিব, তখন তো তুমি দূরে ছিলে, কিন্তু এখন তো কাছে আছো। যাই হোক, সন্ধ্যা নেমে এসেছে, তুমি একা একা এখানে কি করছো? তুবা, সকাল সকাল হাঁটে এখন আমার খুব ভালো লাগে, তাই একটু ঘুরতে গেরিয়েছি। চলুন আপনি বাসায় চলুন, অনেক রাস্তা এসেছেন। আমাকে নিয়ে চিন্তা হয় তোমার। কই এই 1 সপ্তাহে তো একবারও ফোন করলে না। তুবা, আপনি তো দিনে 10 বার ফোন দেন, আমি তাহলে কখন ফোন দিব আপনাকে? গালিব, আচ্ছা ঠিক আছে, এবার থেকে আর ফোন দিব না তাহলে। তুবা, কেন? কেন ফোন দিবেন না? গালিব, তোমার ফোন দেওয়ার আশায়। গালিব আর তুবা একসাথে হাঁটছে। তুবা ফিরে আসার পর থেকে অনেক কম কথা বলে গালিবের সাথে, কেমন জানি ইগনোর করছে। গালিব, একটা প্রশ্ন করি? তুবা নিচের দিকে তাকিয়ে বলল, জি বলুন। গালিব, তুমি আমার সাথে এত কম কথা বলো কেন? আগে তো সারাক্ষণ কথা বলতে থাকতে। তুবা, আমার তো কিছু মনে নেই আগের কথা, তাই আমি এমন চুপ থাকি, আর একটা কারণ আছে। তুবা সামনের দিকে হেঁটে গেল। গালিব, সেই কারণটা কি? তুবা, কারণটা হচ্ছে আমার যে এত মিষ্টি একটা জামাই আছে, এটা ভেবে আমার খুব লজ্জা পায়। তুবা এই কথা বলে আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে দৌড় দেয় বাড়িতে। গালিব তুবার এই কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে বলে কি লজ্জায় নাকি কথা বলে না? দাঁড়াও, তোমার লজ্জা আমি ভাবছি। তুবা বাড়িতে এসে হাঁপাতে লাগলো। মিসেস ফাতেমা, কি রে মা, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? আর গালিব কোথায়? ও না তোকে খুঁজতে বের হলো। তুবা, উনি আসছে মা। তুবা তার শ্বশুরকে দেখতে পেয়ে মাথায় ওড়না দিয়ে সামনে গেল। তৌহিদ খান, আয় মা এদিকে আয়। তুবা, আসসালামু আলাইকুম বাবা। তৌহিদ খান, ওয়ালাইকুম সালাম। তুবা, কেমন আছেন বাবা? আপনার শরীর এখন কেমন আছে? তৌহিদ খান, তোকে ফিরে পাওয়ার পরে আমরা সবাই অনেক ভালো আছি।
গালিব চলে আসলো। মিসেস ফাতেমা, ওই তো জামাই চলে এসেছে। তুবা গালিবের পাশে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। তৌহিদ খান, গালিব অফিস থেকে রবি ফোন করেছিল, কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তুমি এখানে থাকো, আমি না হয় সন্ধ্যায় ঢাকায় ফিরে যাব। গালিব, আব্বু তুমি না কয়দিন থাকবে বলে আসলে। তৌহিদ খান, তোমরা এনজয় করো, বৌমাকে সময় দাও, আর তাড়াতাড়ি খান মেনশনে নিয়ে এসো। বৌমাকে ছাড়া খান মেনশন খুব ফাঁকা। গালিব, তোমার জন্য কি তাহলে টিকিট বুক করে দিব আব্বু? তৌহিদ খান, হ্যাঁ বিকেলে দাও। গালিব ফ্লাইটের টিকিট বুক করে তুবার জন্য আনার জিনিসগুলো তুবাকে দিতে গেল। দরজায় টোকা দিল। তুবা, দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। গালিব ভিতরে এসে দেখে রুমে কেউ নেই, বিছানায় তুবার ওড়না পড়ে আছে। গালিব এসে জানালায় দাঁড়িয়ে আছে। তুবা মুখ মুছতে মুছতে এসে বলল, তুবা, ভাবি বলো কি হয়েছে? তুবা চোখ তুলে দেখে গালিব দাঁড়িয়ে আছে। তুবা তাড়াতাড়ি করে ওড়না পরে বলল, তুবা, আপ আপনি আপনি এখানে কেন? গালিব, বাড়ি তুমি না ভিতরে আসতে বললে? তুবা, আমি তো ভেবেছিলাম। গালিব তুবার কাছে চলে আসে। গালিব, তোমার ফুল আর চকলেট, এগুলো দিতে এসেছিলাম। তুবা, এই ফুলটা আমার অনেক ভালো লাগে, আম্মু বলেছে। তুবা বক্স খুলে দেখে অনেকগুলো চকলেট। তুবা তো চকলেট পেয়ে অনেক খুশি। তুবা, ধন্যবাদ আপনাকে এতগুলো গিফট দেওয়ার জন্য। গালিব, ঠিক মতো থাকবে আর সব কথা শুনবে, তাহলে আরো এত এত গিফট আমি পাঠিয়ে দিব। গালিব চলে যাচ্ছিল, আবার দাঁড়িয়ে গেল। আর হ্যাঁ, আমি বিকেলে চলে যাব। গালিব রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তুবা, এত তাড়াতাড়ি চলে যাবেন, কেবল তো এলেন। গালিব ঘুরে এসে বলল, কার জন্য থাকবো শুনি? আমার সুইটহার্ট তো আমার ভয় পালিয়ে বেড়াচ্ছে। তুবা, মোটেও আমি পালিয়ে বেড়াচ্ছি না। গালিব, তাহলে পরে কি করলে ওইটা? এমন সময় অনি চলে আসে। তুবা অনিকে দেখতে পেয়ে দূরে সরে দাঁড়ালো। অনি, সরি সরি, ভুল সময় এসে পড়েছি মনে হচ্ছে। গালিব অনির মাথায় টোকা দিয়ে বলল। গালিব, তুই সব সময় ভুল সময় এন্ট্রি নিস। গালিব চলে যাচ্ছে। তুবা, আপনি কি সত্যি চলে যাবেন? অভিমানী কণ্ঠে। অনি, ভাইয়া আবার কোথায় যাচ্ছে? আব্বু বিকেলে চলে যাবে। তুবা, তোমার ভাই না বললাও সে চলে যাবে। অনি, আরে না ভাইয়া, তো এবার তোমার সাথে সময় কাটাবে বলে লম্বা সময় নিয়ে এসেছে। তুবা, দাঁড়াও, তোমার ভাইকে মজা দেখাচ্ছি। আমার সাথে পাঙ্গা। সবাই খাওয়া শেষ করে গল্প করতে বসে পড়ল। তৌহিদ খান জিজ্ঞেস করছে গ্রামে তার দিন কেমন যাচ্ছে। জিসান, বাবা, এখানে আসার একটাই কারণ, আমার শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়া, তাই আমি গ্রামে চলে এসেছি। আর আমি এখানে অনেক ভালো আছি আপনার মেয়েকে নিয়ে। আপনি চাইলে আপনার মেয়ের সাথে কথা বলতে পারেন। তৌহিদ খান, না বাবা, আমি শুধু তোমার কাছে জানতে চাইলাম তোমরা ভালো আছো কিনা। তোমরা ভালো থাকলেই আমি খুশি। গালিব, বাবা বাদ দাও তো এইসব। জিসান, সমস্যা নেই ভাইয়া। গালিব, বিকেলে ঘুরতে বের হব। তিনজন আব্বুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে একটু বাইরে ঘুরে আসব। জিসান, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। গালিব, জিসান তোমার বাইক আছে না? জিসান, জি আছে ভাইয়া। কেন? গালিব, অনেক দিন বাইক চালাই না, তাই বাইক ড্রাইভ করতে ইচ্ছে হচ্ছে, এই হাইওয়েটা দেখলাম ফাঁকা। নিলয়, ভাই আমারের সাথে নিস, আমি খালি একটু গায়ে বাতাস লাগাবো। গালিব ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল, নিলয় সহ। এদিকে নীলা বাচ্চা নিয়ে পড়েছে এক জ্বালায়। তুবা এসে বলল, তুবা, আপু আমাকে দাও বাবুদের, আমি খেলছি, তুমি ঘুমাও একটু। নীলা, না বোন, তুই একা সামলাতে পারবি না, আর এমনি তোর মাথা ব্যথা। অনি, কে বলেছে আপু তুবা একা সামলাবে? আমিও তো আছি। তাছাড়া আম্মু আছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমরা বাচ্চাদের সামলে নিব। নীলা বাচ্চাদের দিয়ে ঘুমাতে চলে গেল। তুবা আর অনি বাচ্চাদের খেলা দিচ্ছে। তুবা, ভাবি তুমি কবে বাচ্চা নিবে? আমি কবে ফুপি হব? অনি, নিব নিব, খুব তাড়াতাড়ি নিব। আর আমার ভাবি কবে বাচ্চা নিবে? আমারও যে ফুপি হইতে মন চায়। তুবা, কি যে বলল না, আমার তো আগের কথা কিছুই মনে নেই। আর তোমার ভাইয়ার সামনে গেলে আমার অনেক লজ্জা পায়। অনি, কই দেখি দেখি আমার লজ্জাবতী ভাবিকে, তাড়াতাড়ি স্মৃতিশক্তি ফিরিয়ে আনো, আমি ফুপি হব। অনিদের কথা মাঝে মিসেস ফাতেমা চলে আসলো। মিসেস ফাতেমা, কে ফুপি হবে শুনি? তুবা, আমি ফুপি হব আম্মু। অনি, না আম্মু, আমি ফুপি হব। কিন্তু তোমার মেয়ে নাকি লজ্জা। তুবা অনিকে চিমটি কাটে। অনি আহ করে চিল্লায় উঠে। বাড়ির বাইরে গাড়ির শব্দে তিনজন বাইরে বের হলো।
একটা গাড়ি থেকে লোক নেমে এসে বলল, গাড়ির ড্রাইভার, আপনাদের দুইটা গাড়ির ডেলিভারি ছিল। মিসেস ফাতেমা, আমাদের তো গাড়ি আছে, আপনি ভুল বাড়িতে চলে এসেছেন। জিসান বাইক থেকে নামতে নামতে বলল, জিসান, আপনি ঠিক বাড়িতে এসেছেন। বাইক দুইটা এখানে নামিয়ে দিন। মিসেস ফাতেমা, কিরে তোর না বাইক আছে, তাহলে আরো দুইটা বাইক কি করবি? জিসান, এগুলো আমার বোন জামাইদের জন্য। গ্রামের সব সময় গাড়ি নিয়ে চলাফেরা করতে কষ্ট হবে, তাই ভাইয়াদের জন্য বাইক কিনে আনলাম। মিসেস ফাতেমা, ও আচ্ছা, ভালো করেছিস। তা বাইক নিয়ে আসি, আর বাজার কে করবে শুনি? জিসান, আমার তো একদম মনে নেই। আচ্ছা, আমি এখনই যাচ্ছি আম্মু। রামা বউ, চলো আমার সাথে বাজাতে, চলো, কি কি লাগবে নিয়ে আসবো। মিসেস ফাতেমা, বৌমা আবার কেন যাবে তোর সাথে? জিসান, না মানে আম্মু একা একা যাইতে ভালো লাগে না। তুবা, আচ্ছা ভাইয়া, তুমি নিয়ে যাও ভাবিকে। অনি জিসানের উপরে চোখ পাকিয়ে নিয়ে বাইকে উঠল। জিসান বাইক চালাতে চালাতে বলল, বউ তুমি খালি আমার উপর রাগ করো, একটু কি প্রেম করা যাবে না? অনি, তাই বলে বাজার করতে করতেও আপনার প্রেম করার লাগবে? জিসান, স্বামী স্ত্রী একসাথে কাজ করলে আল্লাহ খুশি হয়, বুঝেছ রাঙা বউ? অনি, জি বুঝেছি। জিসান অনিকে নিয়ে বাজার শেষ করে বাড়িতে গেল। মিসেস ফাতেমা সব রান্না শেষ করে নিল হেল্পিং হ্যান্ডের সাথে মিলে। সবাই ঘুম থেকে উঠল 3টার সময়। ঘুম থেকে উঠে সবাই দুপুরের খাবার খেয়ে নিল। জিসান, ভাইয়া তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ ছিল। নিলয়, তাই নাকি? চলো চলো, সারাবাবু কি সারপ্রাইজ আছে দেখে আসি। গালিব আর নিলয় জিসানের পিছু পিছু গেল। জিসান গিয়ে পর্দাটা উঠিয়ে দিল। জিসান, ভাইয়া আজ তাহলে একটা রাইড হয়ে যাক, কি বলো? আজ কোনো তুলোর বস্তার সাথে নিব না। গালিব, ওকে, তাহলে রাতে রাইডে বের হব। নিলয়, ভাই আমার দ্বারা এই রাইড ফাইট হবে না, তোমরা দুইজন যাও। গালিব, বেটা তুই এত ভয় পাস কেন? তোর ছোট শালাবাবু কত শখ করে বাইক নিয়ে এসেছে তোর জন্য, আর তুই কি না 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 করছিস? নিলয়, আচ্ছা আমি যেতে পারি, কিন্তু তোরা বেশি জোরে বাইক চালাতে পারবি না। গালিব, জিসান ওকে বসো, আপনার কথাই হইল। গালিব একটা চেক কেটে জিসানকে দিচ্ছিল। জিসান, কিসের জন্য এটা? গালিব, বাইকের টাকা। জিসান, না ভাইয়া, এটা আমার বোন ফিরে পাবার আনন্দে তোমাদের জন্য উপহার। তুমি যেমন আমাকে বাড়ি গিফট করেছ, আমি কিছু বলিনি, ঠিক সেই রকম আমি বাইক গিফট করেছি, তুমিও কিছু বলবে না। গালিব, ওকে। গল্প করতে করতে বিকেল 5টা বেজে গেল। তৌহিদ খান যাবার সময় হয়ে গেছে, তাই গালিব জিসান মিলে তৌহিদ খানকে এয়ারপোর্টে ড্রপ করে দিল। বাড়ি আসার সময় গালিব তোবার জন্য একটা পায়েল নিল। জিসান গালিবকে জিজ্ঞেস করল, জিসান, আমার বোনকে অনেক ভালোবাসো তাই না? গালিব, অনেক বেশি। আমার সবটা জুড়ে তোমার বোন বসবাস করে। গালিবরা বাড়ি চলে আসলো। এসে দেখে সবাই উঠানে বসে গল্প করছে।